আমার বাবা কোথায় আছে, কেমন আছে, কোথায় আছে, জানি না বাবা। আজকে 11 দিন যাবৎ খুবই অসুস্থ, কোনো খাওয়া দাওয়া করতে পারতেছি না। আমার মাত্র 2টা ছেলে, একটা ছেলে বিদেশে থাকে আর এই ছেলেটা ঢাকায় থাকে আর রাজনীতি করে। ওর নাম আতিকুর রহমান রাসেল। 1 জুলাই 6টা 2 সময় আমাকে একবার ফোন দিয়েছিল, বলছে বাবা আমার আইডি কার্ডটা কোথায়। আমি বললাম আমার কাছে। বললো এটা আমার বড় মেয়ের কথা বললো যে ওর কাছে আপনি রেখে দিয়ে আমি নিয়ে যাব। কিছুক্ষণ পরে আমার এক জামাই ফোন দিয়েছিল যে আব্বাইরা সবাই আমাকে বাসা আসবে, আপনিও আসেন। বললাম আমি একটু শাহবাগে ব্যস্ত আছি, এরপরে আমি আসতে পারবো না। বলছে একটু দেরি হইলেও আসেন। তখন বললো যে ঠিক আছে দেখে আসবো। এরপরে কিছুক্ষণ পরে তার যে সহকর্মী যে আলামিন, ওদের সাথে কথা হয়েছে বোধহয় 10-15 মিনিট পরে রাব্বির সাথে হয়েছে। সর্বশেষ রাসেলের রুমের জনি নামে এক সহকর্মী আছে ছাত্র দলের, ওর সাথে বোধহয় চেটিকে বলছে যে আসবি, বাড়ি থেকে আসবি না। তখন বোধহয় 6টা 27 বা 28 এরকম কালকে জনি দেশের থেকে আইসা আমাকে যেটা জানাইলো, এইগুলো সর্বশেষ। এরপর তার মোবাইল বন্ধ। আমার জামাইরা বারবার ওরা ফোন দিয়েছিল, তখন তাই মোবাইল বন্ধ। তারা ধারণা করছে যে আমরা সবাই এই বাসায় আসছি, হয়তো বা ওরা আসার জন্য তাগিদ দিবে, এই জন্য বন্ধ করে রাখছে। আমি আর ফোন শুনতেই নেই। পরের দিন আমি দেশে চলে যাবো 2 তারিখে 2টার দিকে আমি তাকে ফোন দিলাম। ওর 2টা নাম্বার আছে, একটা গ্রামীণ একটা বাড়ির, 2টা নাম্বারই বন্ধ। তাই আমি হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, হোয়াটসঅ্যাপও বন্ধ। ওর দেখলাম ফেসবুক বন্ধ। তারপরে আমি ওর খোঁজ নেওয়ার জন্য ওর যাদের সাথে চলাফেরা করে কে ওর রুমে আছে বা কি খোঁজ দেওয়া পরে আমার বড় মেয়ের থেকে রাব্বির নাম্বার নিলাম। রাব্বির নাম্বার নেওয়ার পরে রাব্বির তার বাসায় লোক পাঠাইছে। পাঠানোর পরে বললো যে সে তো রাত্রে বাসায় আসে নাই। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই, ও 34-35 বছর বয়স, কোনোদিনই ঘরের বাইরে ঘুমায়নি বা ঢাকায় থাকলেও কোনোদিন রুমের বাইরে ঘুমায়নি। তখন আমরা একটা দুশ্চিন্তা করে গেলাম। সবার কাছে বলার পরে আমি লালবাগ থানায় একটা জিডি করছি, যে জিডি নাম্বার 80 2 তারিখে করেছি। এরপরে থেকে শুরু হয়েছে তার খোঁজাখুঁজি। এ পর্যন্ত আজকে 11 দিন আমরা কোনো সন্ধান পাইনি, সন্ধান কেউ দেয়নি। আমরা পুলিশের কাছে বারবার উচ্চ পর্যায়ে অনেকের কাছে গেছি, তারা বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় বলছে, ফলাফল শূন্য। এখনো পর্যন্ত আমরা কিছু জানতে পারি নাই। ও তবে কালকে ও রুমের যে ছেলেটা জনি নাটোর থেকে বাড়িতে আসছে, আমার বাসায় আসছিল আমার সাথে দেখা করতে। পাশাপাশি এইখানে আলামিন আছে, আপনারা শুনতে পারবেন। ও ঈদের বাড়ি যাওয়ার 7-8 দিন আগে একটা অপরিচিত লোক, ছোট ছোট দাড়ি, হাফ শার্ট পরা, নর্মাল প্যান্ট পরা, সে নাকি ওই আলামিনের কাছে জিজ্ঞেস করছিল রাসেল সর্দারের বাসাটা কোনটা। তো ও যখন চিনতে পারে নাই তখন ও বলে নাই, বলছে আমি জানি না, আমি চিনি না, বাড়ি কোথায়, শরীয়তপুর। কিন্তু হয়তো চেনে, তারপরও বলেন এই জন্য অপরিচিত লোক কি হয় না। কতক্ষণ পরে ও যাই রাসেল বলছে, রাসেল ভাই, রাসেল তো যদি খুঁজতো একটা লোকে। তারপরে ওরা দুজনে নিচে নেমে বাসায় থেকে আইসা পরে লোকটা আর পায় নাই। জনি আমাকে কালকে যেটা বললো যে এই যে লোকটা খুঁজছে, এটা যদি ওই এলাকার সিসিটিভি আছে, যদি এটা চেক করা হয় তাহলে ওই লোকটাকে তাকে শনাক্ত করা সম্ভব হবে, এবং কেন খুঁজছে সেই অপরিচিত লোকটা, এটা একটা বড় ব্যাপার। আরেকটা বিষয়, যেহেতু আপনারা সাংবাদিক, আপনারা ঢাকাতে কাজ করেন, সেই কারণে বলছি যে ওর যে বাসা পাশের রুমে 2টা লোককে ভাড়া দিয়েছিল, সেই 2টা লোকের একটা লোকের নাম্বার জনির কাছে আছে। কয়েকদিন পরে লোক 2টা না বললা বাসা থেকে চলে গেছে গা। চলে যাওয়ার পরে ওই হোয়াটসঅ্যাপে ফোন দিছিল, ভাড়া না দিয়ে গেছে গা। পরে ফোন দিছিল, ফোন করে না। ও কয়েক আত্মীয় নাকি আইন শৃঙ্খলা বাহিনীর বড় কর্মকর্তা,
এইটা আমাকে জড়িয়ে জানাইছে কালকে রাতে। এই হলো আমার কাছে ওর গ্রেফতারের কিছুটা ক্লু। এখন সেই নাম্বার ট্র্যাকিং করলে পুলিশ হয়তো বুঝতে পারবে এই লোকটা কে, যে ওরে দেখছেন কিনা। দেখেন আমার এরকম চেহারাবান সন্তান আমি জানি না। আমার বাবা 11 দিন যাবৎ কি খায়, কোথায় আছে, কেমন আছে আমি জানি না। আমি কাউকে দোষারোপ করি না। আমি আমার সন্তান আমার বুকে ফেরত চাই। ওর মা নাই, মা হারা সন্তান আমার। আমি জানি না আমার বাবা কি করেছে, আমার বাবা কোথায় আছে, কি অপরাধ আমার বাবার। জীবনে একটা ককটেল মারে নাই, একটা ছুরি হাতে লয় নাই, একদিন কোন মানুষের একটা ঢিল মারে নাই। রাজনীতি করে এটা যদি অপরাধ হয়ে থাকে এটা আমার বলার কিছু নাই। রাসূলের অন্তর্ধান এর জন্য পিতার যে আকুতি আমরা এখানে শুনলাম, আজ এইভাবেই বাংলাদেশের আকাশে প্রতিনিয়ত অসংখ্য উল্কাপাত ঘটিয়েছেন এই ডামি সরকার, দখলদার সরকারের প্রধানমন্ত্রী। আমরা কোন দেশে বাস করি? এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা, এবং সেই গুহা থেকে দস্যু দল এসে কোমলমতি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে, তরুণদেরকে ধরে নিয়ে যাবে, নিরুদ্দেশ করবে। আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয় তার যে প্রতিবাদ করে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া, অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে, খালের ধারে, নালার ধারে পড়ে থাকা। আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি ডামি সরকারের প্রধানমন্ত্রী নয়, একটি মাফিয়া সিন্ডিকেটের গডফাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে তো নয়, এবং নয় বলেই প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগতভাবে এটা একটি মাফিয়া সিন্ডিকেটের মতো তারা করে চলছে।